সভাপতি আরো আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মডারেটর অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব মন্ডলী স্যার এবং আমাদের মাঝে আরো বিশেষ অতিথি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের হেড কমিটির বর্তমান সদস্য। আমি স্যারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকলের পক্ষ থেকে। আমি এই পর্যায়ে বিনীত অনুরোধ করব বিচারকের দায়িত্ব পালন করার জন্য আসন গ্রহণ করবেন আমাদের সিনিয়র শিক্ষক জনাব অজিত কুমার স্যার। আরো আমি এই পর্যায়ে বিচারকের দায়িত্ব হিসেবে দ্বিতীয় পর্যায়ে আরেকজন দায়িত্ব পালন করছেন আমাদের রবীন্দ্র ম্যাডাম। 3 নম্বরে আমি আমাদের ইয়াং থেকে দায়িত্ব পালন করবেন যেটা আমাদের সমাজ শিক্ষকদের মাধ্যমে আমরা জানতে পারছি। 3 নম্বরে আছেন আমাদের মনিরাম স্যার। আমি স্যারদেরকে বিনীত অনুরোধ করবো আপনাদের যত স্থানে আপনারা আসন গ্রহণ করবেন। ধন্যবাদ স্যারদেরকে। আজকে টোটাল যে বিষয়টা আমরা শিক্ষার্থীদেরকে দিশা করতে চাই, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলবায়ু পরিবর্তনকে সচেতনমূলক কর্মসূচি পালন উপলক্ষে তার ধারাবাহিকতায় আমরা কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমাদের র্যালিটা। এই পর্যায়ে আমাদের শুরু হতে যাচ্ছে আজকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল আকর্ষণ যেটা বিতর্ক প্রতিযোগিতা। অর্থ বিতর্ক প্রতিযোগিতায় মূল বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু উত্তরণীয় হয়েছে রাষ্ট্র। আমরা গত কয়েকদিন স্যার যখন আমাদেরকে জানাই আমাদের টিমকে আমরা গত 2-3 দিন অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করেছি সুন্দর একটা টিম তৈরি করার জন্য। সংগঠনের পরিকল্পনা আছে কিন্তু সেখানেও আমরা আমাদের নেতৃত্বে জানাতে চাই সেখানেও দলের প্রত্যেক দলনেতা দুই দলনেতাকে ডেকে আমরা একটা ক্রসের মাধ্যমে নির্ধারণ করেছি কে পক্ষে যাবে আর কে বিপক্ষে যাবে। সংগঠনের কারণে পক্ষে পেয়েছে 10ম শ্রেণীর ক শাখা আর বিপক্ষে হচ্ছে যে 10ম শ্রেণীর খ শাখা। আজকে যে পক্ষ দলের যে সদস্যরা আছেন তারা হচ্ছে পক্ষ দলের রুদ্র চৌধুরী, মোহাম্মদ শাহরাজ এবং পুনরায় আছে মোহাম্মদ আলকাপুর। তাদের সহকারী হিসেবে আছে পিন্টু তালুকদার এবং মহিউদ্দিন আহমেদ। আর বিপক্ষ দলে আছে হচ্ছে উম্মে হাবিবা সাদিয়া, জয়নবুল্লাহ সাহেব, পুনরায় হচ্ছে সাদিয়া আলম। তোমরা জেনে খুশি হবা এই অনুষ্ঠানটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। সার্বিক সহযোগিতায় লার্নিং অ্যাক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আজকে আয়োজনে আছে আমরা উচ্চ বিদ্যালয় পরিবার। ধন্যবাদ সকলকে। আমরা স্যারের যে বিষয় আকর্ষণ করছি তোমরা এই জিনিসটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে যে বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। সেই বিষয়ে তোমাদের যে মানদণ্ডে তোমাদেরকে বিচার বিশ্লেষণ করা হবে সেই পয়েন্টগুলো আমি তুলে ধরছি। শুধু উপস্থাপনা অর্থাৎ তোমার প্রেজেন্টেশন থাকবে 5 নাম্বার আর আমাদের 2 নাম্বারে তোমার তথ্য সংযুক্ত যে পাঠগুলো থাকবে সেটাতে থাকবে 5। একজন হচ্ছে টোটাল 10 নাম্বার করে তোমাদেরকে বিচার বিশ্লেষণ করা হবে। শেষে যুক্তি খণ্ডনের জন্য থাকছে 5 নাম্বার করে। আমার মনে হয় জিনিসটা সবাই বুঝতে পেরেছে। সম্মানিত শিক্ষাবৃন্দ, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং সভাপতি মহোদয়, যদি আমাকে অনুমতি দেন আজকের সন্তান হিসেবে আমি দায়িত্ব আছে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। ধন্যবাদ স্যারকে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র।
আমরা নিশ্চয়ই জানি জলবায়ুর যে পরিবর্তন তাড়াতাড়ি বিশ্ব আজ এমন একটা অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, আগামী ভবিষ্যৎ আমরা কেমন দেখতে চাই সেই জায়গায় সে প্রতিপাদ্যটাকে সামনে রেখে আমরা যুক্তি তর্কের মাধ্যমে আমাদের জ্ঞান, শিক্ষা, আমাদের মনুষ্যত্ববোধ, নৈতিকতাকে তুলে আনার চেষ্টা করবো, যেন আমরা আগামী প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিক্ষার্থী যেন আমরা দেশের জন্য কল্যাণকর ভালো কিছু করে নিয়ে আসতে পারি। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু মুখ্যমন্ত্রী উন্নয়নশীল রাষ্ট্র। এই কংগ্রেসের আলোকে আমি পক্ষ দলের প্রথম বক্তা রুদ্র চৌধুরী জিজ্ঞাসা করলে তাকে অনুরোধ করবো তার বক্তব্যটা উপস্থাপন করার জন্য। এবং এখানে একটু মাথায় রাখতে হবে, সম্মানিত সভাপতি মাননীয় সম্মানিত সভাপতি মাননীয় মডারেটর, মাননীয় বিচারবৃন্দ ও প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় শ্রোতাবৃন্দ ও আমার প্রতিপক্ষদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আজকের আলোচ্য বিষয়টি শুধু আমরা বিতর্কের বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির, বৈশ্বিক অর্থনীতির এবং মানবতার সঙ্গে সম্পৃক্ত একটি কঠিন বাস্তবতা। বিষয়টা হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি আমার অবস্থানে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলছি এই প্রস্তাব 100% সত্যি, ন্যায্য এবং বাস্তবসম্মত। আগে বলি, জলবায়ু বলতে আমরা বুঝি একটি অঞ্চলের পরিবেশগত স্বভাবচিত্র যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং মানব জীবন, কৃষি, প্রকৃতি ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। আর জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় একটি দেশ বা বিশ্বের দীর্ঘমেয়াদী আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন। এবার আসি উন্নয়নশীল ও উন্নত রাষ্ট্র বলতে কি বোঝায়। উন্নত রাষ্ট্র বলতে বোঝায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশ যারা গত 2 শতাব্দী ধরে দুনিয়ার মূল উৎপাদক ও ভোগকারী। আর উন্নয়নশীল রাষ্ট্র বলতে বোঝায় বাংলাদেশ, নেপাল, মালি, কেনিয়া যাদের কার্বন নিঃসরণ কম কিন্তু ঝুঁকি অনেক বেশি। প্রথমে বলি, শিল্প বিপ্লবের সময় থেকে উন্নত রাষ্ট্রগুলো যেমন যুক্তরাষ্ট্র, জার্মানি দুনিয়া জুড়ে কলকারখানা, গাড়ি ও নানা প্রযুক্তি ব্যবহার করে পরিবেশে গ্রিন হাউস গ্যাস ছড়াচ্ছে অগণিত পরিমাণে। বিশ্বের মোট কার্বন নিঃসরণের বড় অংশ ঘটিয়েছে উন্নত দেশগুলো। ইন্টাস ওপেন এর একটি গবেষণাপত্রে বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের হার অনেক বেশি। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের হার অনেক বেশি। উন্নত দেশগুলো শিল্প বিপ্লবের পর থেকে কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু এই বিপদে ভোগ করছে কারা? যারা উন্নয়নশীল দেশগুলো, যারা কখনো এই দূষণে বড় ভূমিকা রাখেনি বা মাননীয় মডারেটর, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই দূষণের কারণে যে উন্নয়নশীল দেশগুলো বিপদের মুখে পড়ছে তার একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি। 2020 সালে ঘূর্ণিঝড় আমফানে বাংলাদেশের উপকূলে 25 লাখ মানুষ গৃহহীন হয়েছে। মাননীয় মডারেটর, বাংলাদেশের সাতক্ষীরা, ভোলা, বরগুনা, খুলনা এইসব অঞ্চলে হাজার হাজার মানুষ ইতিমধ্যে বাড়িঘর হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। মাননীয় মডারেটর, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আন্তর্জাতিক আদালত ICJ এর একটি ঐতিহাসিক অ্যাডভাইসারি অপিনিয়ন দিয়েছেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই ঐতিহাসিক এবং বর্তমান উচ্চ কার্বন নির্গমনের জন্য উন্নত দেশগুলোকে দায় স্বীকার করতে হবে, আর তারা অন্যায় করলে প্রতিপক্ষ দেশগুলোকে ক্ষতিপূরণ দিতেও বাধ্য হতে হবে। এই রায়ে এক প্রশ্ন উড়িয়ে দেয় না, বিশেষত সেই দেশগুলোর উপর যারা বৃহৎ পরিসরে দূষণ করছে কিন্তু সবচেয়ে কম প্রভাব ভোগ করছে। রেটার্স প্রতিবেদনে বলা হয়েছে ICJ এর রায় অনুযায়ী যাদের ব্যাপক কার্বন নির্গমন তারা আন্তর্জাতিক সময়ের চুক্তিতে নির্ধারিত ভূমিকা থেকে রেহাই পাবে না। প্রয়োজন হলে রেফারেন্স ও আইনগত ফলাফল বোঝাতে হবে। ফাইন্যান্সিয়াল টিমস এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে সরকারি কর্মসূচি যেমন জ্বালানি সাবসিডি দেওয়া হলেও সেটি ইন্টারন্যাশনাল রংফুল অ্যাক্ট হিসাবে চিহ্নিত হতে পারে এবং ক্ষতিপূরণ দাবির কারণ হতে পারে। ক্লাইমেট চেঞ্জ নিউজে বলা হয়েছে অনেক বিজ্ঞানী ও কার্যক্রম কর্মীরা যুক্তি করেন ইতিহাস ভিত্তিক দায়িত্বের কারণে উন্নত দেশগুলো অবশ্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় দ্রুতভাবে কার্বন হ্রাস করতে হবে। মাননীয় মডারেটর, এবার আমি আমার প্রতিপক্ষের টিমের কাছে কিছু প্রশ্ন রেখে দিতে চাই। আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের মতো দেশ প্রতি কত টন কার্বন নিঃসরণ করা আসছে? এটা কি যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় 1% কাছাকাছি? আপনারা কি বলতে পারবেন উন্নত দেশগুলো তাদের জলবায়ুর প্রতিশ্রুতি পুরোপুরি রেখেছে নাকি আজও দায় অস্বীকার করে যাচ্ছে? আপনারা কি বলতে পারবেন উন্নয়নশীল দেশগুলো পরিবর্তনের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করবে যখন তাদের কাছে প্রাপ্ত অর্থ, প্রযুক্তি বা অবকাঠামো নেই? এটা কি আদৌ সম্ভব? আপনারা কি বলতে পারবেন আন্তর্জাতিক আদালতের রায়ের উন্নত দেশগুলো দায় অস্বীকারের বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে কি না? যদি না হয়ে থাকে তাহলে কেন তারা উপকার করবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আশা করি আপনারা উত্তর দেবেন।
আরেকটা কথা আমি জোর দিয়ে বলতে চাই, এটা কেবল তথ্য নয় বা বিষয় বা তথ্যের বিষয় নয়, এটা জীবনের প্রশ্ন। একজন আমেরিকান নাগরিক গড়ে প্রতিদিন 15 টন কার্বন নিঃসরণ করে, আর একজন বাংলাদেশ নাগরিক নিঃসরণ করে 0.5 টন। তবুও বন্যায় ডুবে যাচ্ছে আমাদের স্কুল, খরে পড়ছে আমাদের ফসল, নদী ভাঙ্গনে ভাঙছে আমাদের ঘর। মানে মরাটার বিষয়টা এমন হয়ে গেল না যে রান্না করবো অন্য কেউ, কিন্তু আগুন লাগবে আমাদের ঘরে। সমাজনীতিতে বলবো, উন্নত রাষ্ট্রগুলো নিজের ভোগ বিলাসের জন্য পৃথিবীর পরিবেশ নষ্ট করছে, আর আমরা যারা সেফটিকে থাকার জন্য চেষ্টা করছি তারা এখন বেশি ক্ষতিগ্রস্ত। এটা কোনো সাধারণ পরিস্থিতি নয় মাননীয় মডারেটর, এটা ন্যায় বিচারের লঙ্ঘন। অতএব আমি আবারও দৃঢ়ভাবে বলছি, আজকের প্রস্তাব যথাযথ এবং যুক্তিসম্মত। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। বিপক্ষ দলের প্রথম বক্তা বিজ্ঞান বিভাগের সহশাখার হাবিবা সাদিয়া, আমি তাকে বলবো তার বক্তব্যটা পেশ করার জন্য। বিচারক উপস্থিত শ্রোতাগণ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্রের সংকটের কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। আমাদের আগে বিষয়টি বুঝতে হবে। ইতিমধ্যে আমার পক্ষ দলের প্রথম বক্তা স্পষ্ট করে বলছে, আমি আরো স্পষ্ট করে বলছি, জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় পৃথিবীর গড় আবহাওয়া ও জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হওয়া। উন্নত রাষ্ট্র বলতে বোঝায় যুক্তরাষ্ট্র, জাপান ও যুক্তরাজ্যের মতো দেশকে, আর উন্নয়নশীল দেশ বলতে বোঝায় বাংলাদেশ, নেপালের মতো দেশকে। ভুক্তভোগী বলতে বোঝায় যারা বা যিনি ভোগান্তির শিকার হয়েছে। আশা করি আপনারা আজকে বিতর্কের বিষয়টি বুঝতে পেরেছেন। আমার পক্ষ দলের বন্ধুরা উন্নত দেশকে একতরফাভাবে দোষী করেছে, কিন্তু বাস্তবতা অনেক গভীর। যে নিজের ঘরে ঝাড়ু দেয় না, সে আর অন্যের ঘরে ধুলো দেখিয়ে খিল্লাম। এটা হচ্ছে আমাদের আজকের মূল যুক্তি। উন্নয়নশীল দেশরা নিজেরা পরিবেশ নষ্ট করছে। বাংলাদেশে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্য, যা 50% রিসাইকেল হয়। আশা করি আমরা বিপক্ষ দলের প্রথম বন্ধু যে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নদী ভরাট, পাহাড় কাটা, বন ধ্বংস, এসব তো আমরা নিজেরাই করছি। ঢাকা শহরে মানুষ বছরে প্রায় 100 কেজি কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে শুধু এয়ার কন্ডিশন ও যানবাহনে। উন্নয়নশীল দেশের দুর্নীতি, অবস্থাপনা ও উন্নয়নশীল দেশ জড়িত রয়েছে। গ্রিন ক্লাইমেট ফাউন্ড থেকে উন্নয়নশীল দেশে বহুবার টাকা পেয়েছে, কিন্তু সেগুলো কতটুকু কাজে লাগিয়েছে আপনারা কিন্তু জানেন। পরিবেশ উন্নয়ন আইন আছে, কিন্তু তা প্রয়োগ হয় না। উন্নত দেশ এখনো পরিবর্তনের পথে এগোচ্ছে, উন্নয়নশীল দেশ পিছিয়ে। ইউরোপ, কানাডা, জাপান এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে, অথচ আমরা এখনো কয়লা, ডিজেল, প্লাস্টিক নির্ভর জীবন বেছে নিচ্ছি। তারা ইলেকট্রিক গাড়ি যাচ্ছে আর আমরা রাস্তা দখল করে জ্যাম করছি। আমি আর আমার প্রতিপক্ষ দলকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, আশা করি উত্তর দিবেন। আপনারা কি বলতে পারবেন উন্নয়নশীল দেশের সরকার জলবায়ু তহবিল কোথায় ব্যয় করছে? আপনারা কি বলবেন কেন উন্নয়নশীল দেশে অবৈধ কারখানা করা ওঠে যেগুলো পরিবেশ ধ্বংস করে? আপনারা কি জানেন চীন, ভারত, ব্রাজিল এদের কার্বন নিঃসরণ বর্তমানে সবচেয়ে বেশি? উন্নত দেশ আজকের সমস্যা তৈরি করছে ঠিক, কিন্তু উন্নয়নশীল দেশরা কেন আজকে একই পথে হাঁটছে, নিজের ভবিষ্যৎ নষ্ট করছে? উত্তর দিয়ে যাবেন কিন্তু প্রতিপক্ষ বন্ধুরা। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি কিন্তু দায়ী বিশ্বের জনগণ, অর্থাৎ আমরাই। জনগণের জীবনযাত্রায় পরিবেশ নষ্ট করে, বেশি ভোগ বিলাস অপচয় এগুলো রাষ্ট্র নয় ব্যক্তি করে। মানুষ নিজে অন্য পাশ বদলায় না, না গাছ লাগায় না রিসাইকেল করে। আমরা বিপক্ষ দলের বন্ধুরা কি বলতে পারবে উন্নত রাষ্ট্র যেগুলো আবিষ্কার করেছে তারা সেগুলো ব্যবহার করে না? আমার বিপক্ষ দলের বন্ধুরা কি বলতে পারবে তারা আজকে সকালে যা নাস্তা করেছে তা কি তাদের মা গ্যাস ব্যবহার করে রান্না করে? আর যে দৌড় সৃষ্টি হয়েছে তা কি পরিবেশ নষ্ট করে না? তারা যে যানবাহন, যে স্কুল আসছে সেগুলো কি উন্নত রাষ্ট্র তৈরি করে না? এসি, ফ্রিজ, মোবাইল যা ছাড়া আমাদের চলে না, অথচ এগুলো তৈরি করেছে কারা? উন্নত রাষ্ট্র। আপনারা এগুলো ছাড়া চলতে পারতেন? বাহ কি সুন্দর বিচার, মানে কিন্তু পুরো তাল গাছ চাই আমার। আগে আপনারা নিজেদেরকে আয়নায় দেখুন, তারপর আঙ্গুল তুলবেন উন্নত রাষ্ট্রের দিকে। প্রতিপক্ষ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈজ্ঞানিক সংস্থা IPCC রিপোর্টে বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার চেঞ্জ ক্যান রিডিউস গ্লোবাল ইমিশনস আপ টু 40%। এর মতে প্রতি বছর একজন মানুষ গড়ে 300 কেজি প্লাস্টিক ব্যবহার করে এবং অধিকাংশ সিঙ্গেল ইউজ, যা সরাসরি পরিবেশ ধ্বংস করে। আবার বিশ্বের অন্যতম বিজ্ঞান সংস্থা নাসা ক্লাইমেট মডেলে বলা হয়েছে, পাবলিক এনার্জি ইউজ এন্ড ট্রান্সফরমেশন বিহেভিয়ার হ্যাভ গ্রেটার ডেইলি ইম্প্যাক্ট দ্যান গভর্নমেন্ট পলিসি। আমরা জলবায়ু পরিবর্তনের শিকার নয় বিপক্ষ দলের বন্ধুরা, আমরা এর জন্য দায়ী। উন্নত দেশ এক সময় দোষী ছিল, কিন্তু উন্নয়নশীল দেশ এখন নিজের দায় এড়িয়ে যেতে পারে না। অন্যের দায় ছায়া দোষ দিলে নিজের রক্ত কমে না, তাই সমাধান চাইলে আগে স্বীকার করতে হবে আমরাও কম দায়ী নয়। আমরা উন্নত দেশকে দোষ দিই, অথচ নিজের শহরের পাশের নদীটাকে হত্যা করছে। জানতে চাই না সেটা কি আমেরিকা সে করে দিয়েছে? পরিবেশ কোন দেশে পাসপোর্ট দেখে ধ্বংস করে না, সেটা উন্নত হোক বা উন্নয়নশীল। এখানে শুধু উন্নয়নশীল দেশরা ভোগী না, উন্নত দেশরাও কিন্তু ভোগী হচ্ছে। আমার দেশে যখন বন্যা নামে, আমার ভাই যখন খারাপ ক্ষুদায় মাঠে ফসল হারায়, তখন শুধু উন্নত দেশের নামে কিনা ছুড়ে দিলে পেট ভরে না, জীবন বদলায় না। ইউ ক্যানট ক্লিন ডার্টি হ্যান্ডস বাই পয়েন্টিং ফিঙ্গারস, অর্থাৎ আপনার হাত যদি ময়লা হয় অন্যের দিকে আঙ্গুল তুলে তা পরিষ্কার হয় না। হি হু ফেলস টু প্ল্যান প্ল্যানস টু ফেল, অর্থাৎ যে পরিকল্পনা করে না সে ব্যর্থতার পরিকল্পনা করে।
বেশ কিছু উন্নয়নশীল দেশ এখন নবায়নযোগ্য শক্তির বলে কয়লা জ্বালানিতে নির্ভর করে পরিবেশ ধ্বংস করছে। নিজেরা যখন পরিবেশ বান্ধব নীতি নেয় না, তখন কেবল উন্নত দেশকে দোষারোপ করতে, এগুলো আজকের দিনে এড়ানো যায় না। ভুক্তভোগী পরিষেবা ব্যবহার করলে, নিজেদের দায় অস্বীকার করলে কখনোই সমাধান সম্ভব নয়। আমরা সবাই এই পৃথিবীর বাসিন্দা, তাই আমাদের সম্মিলিত দায়িত্ব হচ্ছে এই সংকট মোকাবেলা। সভাপতি মশাই, বিচারবৃন্দ ও প্রিয় শ্রোতা, সবচেয়ে একটা কবিতা বলে শেষ করতে চাই। গাছ কেটে ঘর বানায়, বলে কি আর হবে, ফেলে দি প্লাস্টিক নদীর বুকে, করি না কোনো হবে এসি ব্যাগ সবাই চলে, খেয়াল করি কয় জলবায়ু এই বিপদে দায়িত্ব হবে না, অন্যদের দেশ দোষী হতে পারে, তবে আমরাও কি খুব সৎ? যদি জনগণ সচেতন না হয়, দরিদ্র যাবে ছোটকাল। আমরা যদি আজ না জাগি, আগামীকাল জাগার মতো মাঠ থাকবে না, শ্বাস নেওয়ার মতো বাতাস থাকবে না। আমরা বলে উন্নত দেশ দায়ী, ঠিক আছে, কিন্তু উন্নয়নশীল দেশ যদি আজ সচেতন না হয়, তবে ভবিষ্যৎ শুধু অন্ধকার। আগুনে ঘর পুড়লে প্রতিবেশী ছাদে গিয়ে লাভ নেই, জল আনতে হবে, আগুন নেভাতে হবে, সেটা আমাদের নিজেদের হাতে। সুতরাং এই সমস্যাটা এক পক্ষের নয়, এটাই আমাদের সবার সমাধান। তাই একসাথে অভিযোগ দিয়ে নয়, সচেতনতায়। ধন্যবাদ সবাইকে। তার বক্তব্য উল্লেখযোগ্য ছিল বিচার বাড়ি তাল গাছটা আমার প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশ বিষয় সম্পর্কে কথা বলেছে। আপনার খাদ্য পরিষ্কার হয় না। আমরা আশা করি দর্শকগুলার আরো কিছু প্রশ্ন উত্তর পক্ষ দ্বারা দেখতে পাবো। এই পর্যায়ে জলবায়ু পরিবর্তনের দায়িত্ব নিতে রাস্তা কিছু বক্তব্য উন্নয়ন রাষ্ট্র এই পর্যায়ে পক্ষ দ্বারা দিতে বক্তব্য আসছে আমাদের বিজ্ঞান বিভাগের যার নাম হচ্ছে সারাজ। আমরা আশা করবো তার থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বিচার মন্ডলীর শ্রোতাবৃন্দ ও আমার প্রতিপক্ষের বন্ধুগণ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো এবং ভুক্তভোগী আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো। প্রথমে একটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। এই পৃথিবীর বাতাস কে দূষিত করেছে? যুক্তরাষ্ট্র যখন শিল্প বিপ্লব ধোঁয়া ছাড়াচ্ছিল, তখন আফ্রিকা এশিয়া ছিল ঔপনিবেশিক শোষণের শিকার। আমরা যখন জীবন বাঁচানোর জন্য লড়ছিলাম, তারা তখন জীবন বিলাসে মগ্ন ছিল। তবে শুধু বক্তব্য নয়, এবার চলুন দেখি তিনটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক রিপোর্ট কি বলছে। আমরা জানি ইতিহাস কখনো মিথ্যা বলে না। আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা 2023 প্রতিবেদন বলছে 1850 থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বব্যাপী যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে, তার 70% জন্য দায়ী যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অন্যান্য উন্নত রাষ্ট্র। তাহলে প্রশ্ন, যে ধোঁয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সেটি কি আমাদের গাজীপুরের নাকি গ্লাসগো শিকাগোর? উন্নত দেশগুলো শুধু প্রতিশ্রুতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে। অক্সফার্ম ক্লাইমেট ফিনান্সিয়াল রিপোর্ট 2023 প্রতিবেদন বলেছে, উন্নত দেশগুলো 2009 সালে COP15 ঘোষণা করেছে। তারা 2020 সাল থেকে প্রতি বছরে $100 বিলিয়ন জলবায়ু অর্থায়ন দেবে উন্নয়নশীল দেশগুলোকে। কিন্তু এই অর্থ এসেছে মাত্র গড়ে 25 থেকে 30%, তাও ঋণ আকারে। প্রতিপক্ষ বন্ধুগণ, তাহলে বলুন, দায় শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, কাজের মধ্যে নেই কেন? জার্মান ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সের 2021 সাল প্রতিবেদনে বলা হয়েছে, 2010 থেকে 2019 সালে সবচেয়ে বেশি জলবায়ু দুর্যোগ ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে 8টি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ, ফিলিপাইন, হাইতি এই বরাবরই এই তালিকার শীর্ষে। অথচ এই দেশগুলোর সম্মিলিত কার্বন নিঃসরণ 1%-এর নিচে। তাহলে মাননীয় মডারেটর, এই প্রশ্ন কি উঠছে না, তারা ভোগ করলো আর আমরা ভুগছি, এটাই কি ন্যায্যতা? এখন আমি প্রতিপক্ষের উদ্দেশ্যে কয়েকটা সোজাসাপটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনারা বলতে পারেন আমরা নিজেরাই দায়ী। তাহলে আপনারা বলুন তো, যুক্তরাষ্ট্র বিশ্বে কত শতাংশ কার্বন নিঃসরণ করেছে ইতিহাসে? যদি উন্নয়নশীল দেশ নিজেরাই দায়ী হয়, তাহলে কেন জলবায়ু দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো উন্নয়নশীল? উন্নত দেশগুলো নিজেদের দেশে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে চলে গেলেও আমাদের কেন দেওয়া হচ্ছে পুরনো দূষণকারী প্রযুক্তি ও রাসায়নিক সার? $100 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েও আজও পুনরুদ্ধ না দেওয়ার অর্থ কি নৈতিক দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়? প্রতিপক্ষ বন্ধুরা বলতে পারেন, উন্নয়নশীল দেশও তো এখন নিঃসরণ করছে। আমরা বলি এখন সামান্য নিঃসরণ করছি, কারণ তাদের দেখার পথ ধরেই চলছি। সম্মানিত বিচারক মন্ডলী, জলবায়ু পরিবর্তন এখন কেবল তাপমাত্রা, বৃষ্টি, ঝড়ের হিসাব নয়, এটা একটি বৈশ্বিক অনৈতিকতা, যেখানে অপরাধী নিয়েছে বিমান আর নিরাপরাধ কৃষক হারাচ্ছে ঘর, বাড়ি, জীবন। তাই আমি আবার জোর দিয়ে বলছি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো। ধন্যবাদ।
বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করবো। জয় নাবুল নেসা দেবু ব্যবসায়িক শাখা এবং মানব শাখা। ভুল করেছে আগের দিনে, এখন সবাই একসাথে চলি দিনে দিনে। শুধু দোষ দিলে হবে না ভাই, সব দোষেরই কিছু না কিছু আছে তাই। বিজ্ঞ বিচারক মন্ডলী, মাননীয় মডারেটর ও আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। পক্ষভোক্তার আবেগকে সম্মান জানিয়ে বলছি, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু অতীত ইতিহাস নয়, বর্তমান কর্মকাণ্ডগুলো গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যিই পরিবর্তন চাই তাহলে একতরফা দোষারোপ নয়, বরং সমবায় এবং বাস্তবতাকে সামনে আনতে হবে। প্রশ্ন করি প্রতিপক্ষ দলের ভাইদেরকে, দয়া করে বলুন, শুধু দোষারোপ করে কি জলবায়ু পরিবর্তন ঠেকানো যাবে? সমাধানের পথে কি কিছু বলা হয়েছে আপনাদের বক্তব্যে? আমরা সবাই জানি অতীতে উন্নত দেশগুলো শিল্পায়নের কার্বনের বেশিরভাগ কার্বন নির্গত করেছে, কিন্তু বর্তমানে চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলো প্রচুর পরিমাণে দূষণ করছে। বাংলাদেশ, পাকিস্তানের শহরগুলো দূষণের শীর্ষ তালিকায়। তাহলে বলুন, বর্তমান দূষণের দায় কেবল অতীত ইতিহাসের উপর চাপিয়ে দিলে কি সত্যি আমরা উন্নয়নের সঠিক রাস্তা ধরতে পারবো? উন্নত রাষ্ট্রগুলো এখন গ্রিন টেকনোলজির দিকে যাচ্ছে, ইলেকট্রনিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন কর ব্যবস্থাপনা গ্রহণ করছে, জলবায়ু তহবিলে তারা ডলার দিচ্ছে, সিওপি সম্মেলনে চুক্তি করেছে। মাননীয় মডারেটর, পক্ষ দল কি বলবে এই বাস্তবতা স্বীকার করবে না? তারা কি বলবে উন্নত দেশ কিছুই করছে না? তাহলে জলবায়ু তহবিলে অর্থ কোথা থেকে আসছে? অনেক উন্নয়নশীল দেশ আজও কাঠের জ্বালানি ব্যবহার করে, বন উজাড় করে, নীতিমালা না মেনে শিল্প প্রতিষ্ঠান চলে। পরিবেশের বন্ধন প্রযুক্তি থাকলেও তারা সেটা গ্রহণে আগ্রহী নয়। মাননীয় মডারেটর, নিজেদের গৃহ পরিচালনা দায়িত্বহীনতা থেকে থাকতে কেবল উন্নত দেশের দোষ দেওয়া কি যুক্তিযুক্ত? উন্নত দেশগুলো নিজ নিজ জনগণকে পরিবেশ সচেতন করছে, নাগরিকদের অধিকার আর দায়িত্ব নিয়ে এগিয়েছে, অথচ আমাদের দেশের পরিবেশ আইনের বাস্তবায়ন কোথায়? নীতি আছে কিন্তু প্রয়োগ নেই। পক্ষ দল কি বলবেন না আজকের দিনে নিজেদের ভুল দেখতে বারবার আমরা বিদেশিদের দোষারোপ করছি? নিজেরা উন্নয়নের দায়ী কি শুধু অন্যের ঘাড়ে চাপানোর ন্যায়সঙ্গত? তাই মাননীয় বলছি, আমরা এই সত্য মেনে নিচ্ছি, উন্নত রাষ্ট্রের অতীতে ভূমিকা ছিল, কিন্তু বর্তমানে এখন সবাইকে কাজ করতে হবে, একে অপরকে দোষ দিয়ে নয়, বরং বাস্তবতাকে স্বীকার করে সচেতন কৌশলে জলবায়ু বিপর্যয় মোকাবেলা করতে হবে। মাননীয় মডারেটর, পক্ষ দলের বন্ধু কি শুধু অভিযোগ করে যাবেন নাকি একসাথে পথ খুঁজবে এই বৈশ্বিক সংকট সমাধানে? তাই বলছি, আমরা সবাই দায়ী। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ গ্লোবাল ইস্যু, নো জাস্ট এ রিচ নেশন ফল্ট। প্রতিপক্ষ দলের বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের দায় ভাগ করে নিতে হবে, দায় চাপিয়ে নয়, সলিউশন বেসড অ্যাপ্রোচ দিয়ে এগোতে হবে। লেটস নট প্লে দ্য ব্লেম গেম, লেটস প্লে দ্য চেঞ্জ গেম। প্রতিপক্ষ দলের বন্ধুরা, দোষ দিয়ে কাজ হবে না আর। এবার চাই উদ্যোগ, সবার চার। যদি রক্ষা করতে চাই তরুণীকে, সচেতন হইতে হবে এখন সবাইকে। এই কথাগুলো আলোকে বলছি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শুধু উন্নত রাষ্ট্র নয়, আমাদের সকলের। বিজ্ঞ বিচারক মন্ডলী, মাননীয় মডারেটর, আমার পক্ষ বিপক্ষ দলের বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জলবায়ু পরিবর্তন সেটা আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, একাধারে দাঁড়াতে হবে। তার সেই কথার জন্য ধন্যবাদ জানাই। এবার পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলের দলনেতা যে বক্তব্য নিয়ে আসছে সে হচ্ছে আমাদের সবার পরিচিত মোহাম্মদ আল কাফি, দশম শ্রেণী, শাখা ক। সম্মানিত সভাপতি, বিচারক মন্ডলী, প্রিয় শ্রোতাবৃন্দ এবং প্রতিপক্ষ দলের সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি পক্ষ দলের তৃতীয় বক্তা। আমার আগের দুই বক্তা স্পষ্ট করে তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রগুলো কি ভয়াবহ ভূমিকা এবং কিভাবে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তার নির্মম শিকার। মাননীয় মডারেটর, ল্যান্সেট কাউন্টডাউন রিপোর্ট 2023 বলা হয়েছে জলবায়ু পরিবর্তন আর কোনো দূরবর্তী শিকার নয়, এটি এখন একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা। বিশেষ করে এশিয়ায় জলবায়ু জনিত রোগ ও মৃত্যু বহুগুণ বেড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ ঘূর্ণিঝড়, বন্যা ও খাদ্যাভাবের ফলে প্রতি বছর লাখো মানুষ গৃহহীন হচ্ছে, অথচ এই দেশ বিশ্ব কার্বন নিঃসরণের 0.4%-এরও কম দায়ী। তাহলে বলুন কারা দায়ী? তাহলে ভুক্তভোগীকে দায়ী কে? মাননীয় মডারেটর, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব রিপোর্ট 2022-এর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থমাস পিকেটি ও তার দল গবেষণার মাধ্যমে বলেছে, শীর্ষ 1% বৈশ্বিক কার্বন নিঃসরণকারীদের মধ্যে বেশিরভাগই উচ্চ আয়ের দেশের নাগরিক। এই 1% ধনী মানুষই 1990 থেকে 2019 সাল পর্যন্ত মোট কার্বন নিঃসরণে 1/3-এরও বেশি করেছে।
অথচ উন্নয়নশীল দেশের গরিব মানুষ একজন গরিব আফ্রিকান কৃষকের তুলনায় 200 গুণ কম দূষণ করেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হন বহুগুণ বেশি। মাননীয় মডারেটর, ক্রিশ্চিয়ান এড রিপোর্ট 2021-এর একটি প্রতিবেদনে 2050 বলা হয়েছে 2050 সালের মধ্যে জলবায়ুজনিত দুর্যোগের কারণে 1.2 বিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে, যাদের অধিকাংশ হবেন গ্লোবাল সাউথ বা দক্ষিণ গোলার্ধের দেশগুলো থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, মোজাম্বিক। এরা উন্নত নয় কিন্তু সবচেয়ে বড় ক্ষতির শিকার। এটা কোনো একক দেশের ব্যর্থতা নয়, এটি ঐতিহাসিক অন্যায়। মাননীয় মডারেটর, সাবেক জাতিসংঘ মানবাধিকার কমিশনার মেরি রবিনসন এক কথায় বলেছেন, এটি শুধুই জলবায়ু পরিবর্তন নয়, এটি জলবায়ু অবিচার। মাননীয় মডারেটর, তারা বলেছেন উন্নয়নশীল দেশগুলো নিজেরাও দায়ী। উন্নয়নশীল দেশগুলো বাঁচার জন্য শিল্পায়ন করছে, কিন্তু উন্নত দেশগুলো তো বহু আগেই তাদের উন্নয়নের জন্য পরিবেশ ধ্বংস করেছে। এখন যদি গ্লোবাল সাউথ একটু উন্নয়নের চেষ্টা করে, আর সেটা অন্যায় হয় কিভাবে? উত্তরটা দিয়ে যাবেন। সাবেক জাতিসংঘ মানবাধিকার কমিশনার মেরি রবিনসন বলেছেন, এটি শুধু জলবায়ু পরিবর্তন নয়, একটি জলবায়ু অবিচার। তারা দ্বিতীয়ত বলেছেন উন্নত দেশগুলো জলবায়ু তহবিল দিচ্ছে, এটা আংশিক সত্য। ক্লাইমেট ফিন্যান্স ডেলিভারি প্ল্যান এবং ইউএন 2022-এর প্রতিবেদন বলেছে উন্নত দেশগুলো বছরে $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 2020 সালে তারা পূর্ণ অর্থ দেয়নি। বলা হয়েছে প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়ন কম। এর ফলে উন্নয়নশীল দেশগুলো অভিযোজন করতে পারছে না। তারা দিয়েছে মাত্র 25 থেকে 30% টাকা, তা আবার আমাদেরকে ঋণ হিসেবে দিচ্ছে, তা আবার সহায়তা হিসেবে নয়। তারা তৃতীয়ত বলেছে উন্নয়নশীল দেশগুলো কয়লা ও তেল ব্যবহার করছে, তাই তারাও দোষী। হ্যাঁ, ব্যবহার করছে, কিন্তু মাথাপিছু নিঃসরণ অনেক কম। ওয়ার্ল্ড ব্যাংক 2022 অনুযায়ী যুক্তরাষ্ট্র মাথাপিছু কার্বন নিঃসরণ 14.7% মেট্রিক টন, বাংলাদেশের মাথাপিছু কার্বন নিঃসরণ 0.56% মেট্রিক টন। এটি প্রমাণ করে যে উন্নয়নশীল দেশগুলো জ্বালানি ব্যবহার করে মূলত জীবিকা ও ন্যূনতম উন্নয়নের জন্য। এই তুলনাকে সমানভাবে দোষারোপ করা নৈতিকভাবে অন্যায়। তারা কখনো সমানভাবে কার্বন নিঃসরণ করছে না। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষের কাছে কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই। এক, উন্নয়নশীল দেশগুলো ঘূর্ণিঝড় বন্যা করায় বিধ্বস্ত হলেও তারা প্রকৃত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না কেন? দুই, যদি নিঃসরণ দায়ী উন্নত রাষ্ট্র হয়, তাহলে ভুক্তভোগী রাষ্ট্র কেন উন্নয়নশীল? তিন, আপনারা বলেছেন উন্নয়নশীল দেশগুলো দায়ী আছে, কিন্তু 1750 সাল থেকে আজ পর্যন্ত কার্বন নিঃসরণের মোট হিসাব যদি করা হয়, তাহলে সবচেয়ে বড় দায়ী কার? প্রশ্ন প্রমাণ সহ বলে যাবেন। চার, আপনারা বলেছেন উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করবে, যখন তাদের কাছে পর্যাপ্ত অর্থ, প্রযুক্তি বা অবকাঠামো নেই? এটা কি আদৌ সম্ভব? ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। এই পর্যায়ে বিপক্ষ দলের যে দ্বিতীয় বক্তা এবং দলনেতা সাদিয়া আলম আসছে তার বক্তব্যটা পেশ করার জন্য। উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতাগণ, জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা। হ্যাঁ, আমরা মানি উন্নত রাষ্ট্রগুলো শিল্প বিপ্লবের যুগে জলবায়ুর উপর প্রভাব ফেলেছে, কিন্তু প্রশ্ন হলো তারাই কি একমাত্র দায়ী? আমরা উন্নয়নশীল দেশগুলো কি সম্পূর্ণ নির্দোষ? না, মোটেও না। আমরা নিজেরাই যে প্রতিদিন প্লাস্টিক ফেলছি, আমরা নিজেরাই গাছ কেটে বন উজাড় করছি, আমরা নিজেরাই নদী দখল করছি, বজ্র ফেলছি। এই কর্মগুলো কার? উন্নত রাষ্ট্রের? না, আমাদের নিজেদের। প্রতিপক্ষ দল কি তা অস্বীকার করতে পারবে? তাহলে কেন বারবার বিরোধী দল বলে যাচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রই শুধু ভুক্তভোগী? কেন তাদের দোষ লুকানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 36 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। এর মধ্যে চীন, ভারত ও ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। উন্নয়ন চাই বলে আমরা এখন বন উজাড় করে রাস্তা বানাচ্ছি, শিল্প স্থাপন করছি বিনা পরিকল্পনায়, কিন্তু পরিবেশগত দায় নিচ্ছি না। উন্নত রাষ্ট্রগুলো আজ প্রযুক্তিতে অগ্রসর। তারা গ্রিন এনার্জি, সোলার পাওয়ার, ইলেকট্রিক গাড়ি, কার্বন ট্যাক্সের মতো শত উপায়ে দূষণ কমানোর চেষ্টা করছে। তারা $বিলিয়ন বিনিয়োগ করছে গবেষণা, ক্লাইমেট ফান্ড আর পরিবেশ বান্ধব প্রযুক্তিতে। আর আমরা এখনো বন কেটে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাচ্ছি, বায়ু দূষণকারী যানবাহন বাড়াচ্ছি, নীতি নির্ধারকদের চাপ দিচ্ছি শুধু উন্নয়নের জন্য, পরিবেশের জন্য নয়। বিশ্বের সবচেয়ে দূষিত বৃষ্টি শহরের মধ্যে 15টি হলো উন্নয়নশীল দেশের, যেমন ঢাকা, দিল্লি, লাহোর, বেইজিং। সবাই উন্নয়নশীল দেশে অবস্থিত। আপনারা দায় চাপাচ্ছেন অতীতের উপর, কিন্তু ভবিষ্যতের জন্য আজ যারা ভুল করছে তাদেরকে দায় মুক্ত দেওয়া যায়? প্রশ্ন রইল বিরোধী দলের কাছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমার বন্ধু কারো পাথরের আঘাতে আহত হলো, আমি ছুটছি আঘাতকারীর বিচার করতে, বিচার শেষে ফিরে এসে দেখি বন্ধু আমার মৃত। ঠিক তেমনই আমরা যদি শুধু উন্নত রাষ্ট্রকে দোষারোপ করি কিন্তু দায় স্বীকার না করে নিজের অবস্থা নিয়ে কাঁদতে থাকি, তবে সমস্যার সমাধান তো দূরে থাক, নিজের অস্তিত্ব একদিন হারাতে বসবো। উন্নয়নশীল দেশগুলো আজ দায় এড়াতে পারে না, কারণ ইউএন এর তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলো 2023 সালের বিশ্বের মোট 25% বেশি কার্বন নিঃসরণ করেছে। এই দায় কি এড়ানো যায়?
প্রশ্ন রইল 2015 সালের প্যারিস চুক্তিতে উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্র উভয়কে দায়িত্ব দেওয়া হয়েছে কার্বন নিঃসরণ কমানোর জন্য। অর্থাৎ দায়ী শুধু উন্নত রাষ্ট্রই নয়, আন্তর্জাতিকভাবে আমরা সবাই দায়ী। তাহলে বিরোধী দল কেন এক পাশে অভিযোগ করেই থেমে গেল? প্রশ্ন রইল, তাদের কাছে এর জবাব চাই। বাংলাদেশে প্রতি বছর প্রায় 87,000 টন প্লাস্টিক সমুদ্রে গিয়ে পড়ে। এই প্লাস্টিক কারা ফেলে? আমরাই। অথচ আমরা কাঁদি, আমরা ভুক্তভোগী। যে গার্মেন্টস ফ্যাক্টরি বিষে আজ বাংলাদেশের নদী মরছে, সেই দায় কি নিউ ইয়র্ক নেবে? ইউএনের তথ্য মতে 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর কার্বন নিঃসরণ দ্বিগুণ হতে পারে যদি এখনোই পদক্ষেপ না নেওয়া হয়। বিপদে পড়লে উন্নত দেশের ফান্ড চাই, টেকনোলজি চাই, ভ্যাকসিন চাই, অথচ দায় দিলেই দোষ। উন্নত দেশ আজ যে প্রযুক্তি তৈরি করছে তার সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করছে উন্নয়নশীল দেশগুলোই। বিরোধী দল কি বলতে পারবে আমরা সুবিধা গ্রহণ করছি না? তাহলে দায় নিতে কেন তাদের এত অসুবিধা? উন্নত দেশ হয়তো অতীতে করেছে, তারা আগুন জ্বালিয়েছে ঠিক, কিন্তু তাতে কি আমরা ঘি ঢালছি না? উন্নত দেশ 50 বছর আগে উন্নয়ন করেছে, তখন বিজ্ঞান জানতো না এর ফল কি হবে। এখন যারা জানে তারাই এই কাজ আবার করছে। ফল জানা সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলো উন্নত রাষ্ট্রের উপর দায় চাপিয়ে দিয়ে এই কাজ আবার করছে। তাহলে প্রকৃত দোষী কারা? উন্নত দেশ জানতো না ফল কি হবে, তাই তারা উন্নয়ন করতে গিয়ে এই ভুলটা করেছে। কিন্তু বর্তমানে তারা কার্বন নির্গমন কমাচ্ছে, গ্রিন এনার্জিতে রূপান্তরিত হচ্ছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলো সব জানা সত্ত্বেও কেন অতীতে ঘটে যাওয়া ঘটনাকে পুনরায় ঘটিয়ে ভুলটাকে দোষে পরিণত করছে? প্রশ্ন রইল আপনাদের কাছে। ভুক্তভোগী বলে নির্দোষ, এ কেমন ন্যায় বিচার? যদি এমনই হয় তবে ইউরোপের উন্নত রাষ্ট্রগুলো বন্যা, দাবদাহ, অরণ্য জ্বলনেও ভুক্তভোগী, তাদেরকেও নির্দোষ মানতে হবে, কারণ তারাও তো ভুক্তভোগী। বিশ্ব পরিবেশ দিবসে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ক্লাইমেট জাস্টিস উইল অনলি কাম হোয়েন রেসপন্সিবিলিটি ইজ শেয়ার্ড। যার অর্থ জলবায়ু ন্যায় বিচার তখনই আসবে যখন দায়িত্ব ভাগাভাগি করা হবে। তাই বলে এই পৃথিবী কারো একার নয়, আর তার রক্ষা করা একক দায়িত্ব হতে পারে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এই কারণে আমরা বলতে পারি উন্নয়নশীল রাষ্ট্র ভুক্তভোগী। আমরা দেখতে পাচ্ছি তথ্য বিতর্কের মাধ্যমে আমরা একদম শেষে এসে দাঁড়িয়েছি। আমাদের লড়তে গেলে প্রথম পর্বে শেষাংশে আমরা এখন অবস্থান করছি। এবার আসছে আমাদের যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনে প্রত্যেক দলের দলনেতা সুযোগ পাবেন। সময় থাকবে 2 মিনিট করে, নাম্বার আছে 5 নাম্বার। আমরা দেখতে পাচ্ছি দুই দলের তাদের আগ্রহ খুবই মজবুত এবং বুলেট পয়েন্ট যেগুলো বলে সেগুলো সাজানোর চেষ্টা করছে। আমরা দুই পক্ষের বিচার আজকে অনুষ্ঠানটা আমি আমার আধুনিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন কর্মসূচি পালন করছে এবং কিছুক্ষণ আগে যেটা আমাদের উন্মোচন হয়েছে আজকের বিতর্ক বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী রাষ্ট্র। পক্ষে অবস্থান করছে দশম শ্রেণীর এবং বিপক্ষে অবস্থান করছে দশম শ্রেণীর শাখা। তোমরা জেনে আনন্দিত হবে এই অনুষ্ঠানটার সাথে লার্নিং অ্যাক্সেলারেশন ইন সাইবার এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা আমাদের বিতর্ক চাই। এবার আসছে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনে পক্ষ দলের দলনেতা দশম শ্রেণীর পশাখার ছাত্র মোহাম্মদ আল কাফি। আমি তাকে অনুরোধ করবো যুক্তি খণ্ডনের পালা তার মূল্যবান বক্তব্য স্থাপন করার যুক্তি খণ্ডনের জন্য সুযোগ দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেছে উন্নয়নশীল দেশগুলো নিজেরা দায়ী। আমি এর আগে এই যুক্তিটা খণ্ডন করেছি, এখন আবার করতে বাধ্য হচ্ছি। উন্নয়নশীল দেশগুলো বাঁচার জন্য শিল্পায়ন করেছে, কিন্তু উন্নত দেশগুলো তো বহু আগে তাদের উন্নয়নের জন্য পরিবেশ ধ্বংস করেছে। এখন যদি গ্লোবাল সাউথ একটু উন্নয়নের চেষ্টা করে সেটা আর অন্যায় হয় কিভাবে? সাবেক জাতিসংঘের মানবাধিকার কমিশনার মেরি রবিনসন বলেছেন, এটি শুধু জলবায়ু পরিবর্তন নয়, এটি জলবায়ু অবিচার। আমার প্রতিপক্ষের বন্ধু আরেকটি যুক্তি দিয়েছেন, দূষণকারী শহরে বেশিরভাগই উন্নয়নশীল দেশ, সুতরাং তারাই দায়ী। কিন্তু একটি শহর দূষণ মানেই দেশের দায় নয়। শহরের দূষণ মূলত লোকাল উৎস থেকে হয়, যেমন যানবাহন, রান্নার চুলায় ইটভাটা। কিন্তু জলবায়ু পরিবর্তনের মূল চালক হলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, যা দশকের পর দশক ধরে জমে গ্লোবাল উষ্ণতা সৃষ্টি করে। কার্বন
ব্রেভ এর 2021 বিশ্লেষণ বলা হয়েছে 1751 থেকে 2019 সাল পর্যন্ত বৈশ্বিক কার্বন নিঃসরণের 92% এসেছে মাত্র 25টি দেশ থেকে, যাদের মধ্যে অধিকাংশই উন্নত অর্থনীতির। তাদের অধিকাংশ কিভাবে এড়িয়ে যেতে পারে তাইটি তারা বলেছে সবাই ভুক্তভোগী। সত্যি সবাই ভুক্তভোগী, কিন্তু প্রভাবের মাত্রা এক নয়। আইপিসিসি রিপোর্ট 2022 স্পষ্টভাবে বলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুপাতে অনেক বেশি গড়ে গ্লোবাল সাউথ বা দক্ষিণ দেশগুলোর উপর। বাংলাদেশ, মালদ্বীপ, কেনিয়া, নেপাল এসব দেশের মানুষ হারিয়েছে জমি, বাড়ি, জীবিকা। অন্যদিকে ধনী দেশগুলো ঘূর্ণিঝড় বা দাবানলের পরে পুনর্গঠন করতে পারে তাদের দালানগুলো। তাদের কাছে টেকসই অবকাঠামো ও বিপুল অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা একটা যুক্তি দিয়েছেন, উন্নয়নশীল দেশগুলো নিজেরাই দায়ী, কারণ এরা সার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। তাহলে বলি, এই প্রযুক্তি কারা দিয়েছে? উন্নত দেশগুলো তো তাদের রাসায়নিক সার, কয়লা ও পেট্রোলিয়াম নির্ভর প্রযুক্তি আমাদের কাছে বাজারজাত করেছে। যেমন কারো হাতে আগুনের ম্যাচ দিয়ে পরে তার পোড়া হাতের জন্য তাকে দোষ দেওয়া হলো না। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আরেকটা যুক্তি দিয়েছে, তারা বলেছে চীন ভারতের মতো দেশও অনেক নিঃসরণ করছে। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু মনে রাখতে হবে চীন ও ভারতের নিঃসরণ শুরু হয়েছে গত 20 থেকে 25 বছর ধরে। এটা যেমন কেউ 200 বছর ধরে ধোঁয়া ছাড়িয়ে আসছে, আবার কেউ 20 বছর ধরে চলছে। দুজনের দায় কি এক হয়? বলে যাবেন। এই ধোঁয়া ছাড়ানো তো উন্নত রাষ্ট্র শিখিয়েছে। উন্নত রাষ্ট্র যখন ধোঁয়া ছাড়িয়ে পার পেয়ে যাচ্ছে এবং কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না, তাই অন্যান্য রাষ্ট্রগুলো ধোঁয়া ছাড়ানোর সুযোগ পায়। অর্থাৎ উন্নত রাষ্ট্রের দেখানো পথ ধরে চীন ও ভারত চলতে শুরু করেছে। ব্যাপারটা এমন হলো না আপনি কাউকে ধরে নিয়ে গিয়ে বললেন আবার তুমি এখানে কেন এসেছো। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলছে উন্নত দেশগুলো জলবায়ু ফান্ডে টাকা দিচ্ছে। এটা আংশিক সত্য। ক্লাইমেট ফিনান্স ডেলিভারি প্ল্যান এবং ইউএন 2022 এর প্রতিবেদনে বলেছে উন্নত দেশগুলো বছরে $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 2022 সালের তারা পূর্ণ অর্থ দেয়নি। বলা হয়েছে প্রতিশ্রুতি অনেক, বাস্তবায়নে কম। এর ফলে উন্নয়নশীল দেশগুলো অভিযোজন করতে পারছে না। তারা আমাদেরকে দেওয়ার কথা বলেও বারবার দিচ্ছে না, শুধু মুখে বলে যাচ্ছে, কাজে কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণের হার অনেক বেশি। শক্তি শুধু যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন মিলিয়ে তারা নিঃসরণ করেছে 70%-এরও বেশি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলো জমা হয়ে তৈরি করেছে গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে এখন দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বরফ গলা, চরম আবহাওয়ার মতো ভয়াবহ রূপে উন্নত দেশগুলো তাদের শিল্প বিপ্লবের পর থেকে কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কে ঘটিয়েছে। তারা বলেছে উন্নত রাষ্ট্রগুলো জানতো না, তারা না জেনে করেছে। না জেনে করলে তারা তো অন্যায় করেছে, অন্যায়টা ক্ষতিপূরণ তাদেরকে দিতেই হবে। তারা না দিলে দায় এড়াচ্ছে বারবার। তারা সবাই যখন দোষী, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। শুধু উন্নয়নশীল দেশগুলোকে পিছিয়ে ফেলে দিয়ে নিজেরা এগিয়ে যাবেন, এটা তো ঠিক নয়। ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা বলতেছি সবাই কিন্তু আপনারা এক নয়। এর মধ্যে বক্তব্যটা তারা আমরা সময় থেকে চলে এসেছি। বিপক্ষ দলের জননেতা সাবিয়া আলম, তাকে তার মূল্যবান বক্তব্য জানানোর জন্য তো উপস্থিত সকলকে জানাই ধন্যবাদ আমাকে আবারও কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিরোধী বিতার্কিক দল অনেক কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে বলি তথ্য নয়, তোলপাড় করেছে তারা আবেগ দিয়ে। তারা বলেছে উন্নত দেশ দোষী। আমি বলি তারা দোষী ছিল, কিন্তু আজ তারাই সবচেয়ে বেশি সচেতন, প্রযুক্তিতে এগিয়ে, গ্রিন এনার্জিতে রূপান্তরিত। আজ যারা নদী দখল করে, বন কাটে, প্লাস্টিকে ছয়লাভ করে, তারা কারা? আমরা নই কি? সেই উন্নয়নশীল দেশগুলো যাদের পক্ষ নিচ্ছেন বিরোধী দল। তারা বলেছে উন্নত দেশ সাহায্য করে না, তবে সত্য এটাই, টাকা দেয় তারা, কিন্তু গিলে খায় আমাদের এই দুর্নীতি। খেয়াল করলেই দেখা যায় প্রত্যেক উন্নয়নশীল রাষ্ট্রের জনসংখ্যার হার বেশি, প্রকৃতির চাপ বাড়াচ্ছে তারাও। বিপক্ষ দলের মতো উন্নত রাষ্ট্ররাই বেশি কার্বন নিঃসরণ করছে, কিন্তু তথ্য অনুযায়ী ইউরোপ 1990 সাল থেকে 30% কার্বন নিঃসরণ কমিয়েছে। যুক্তরাষ্ট্র 2005 সাল থেকে 20% কার্বন নিঃসরণ কমিয়েছে। অন্যদিকে চীন একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়েও প্রতি বছর প্রায় 10,000 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে। এটা কি পক্ষ দলেরা চোখে দেখে না? বিরোধী বিতার্কিকদের মতে উন্নত রাষ্ট্রগুলোই বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে, কিন্তু 2024 সালের রিপোর্ট বলছে বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রায় 65%ই এখন উন্নয়নশীল দেশগুলোর। তবুও দায় স্বীকারে কেন তারা পিছিয়ে? উন্নত দেশগুলো যতটা নিঃসরণ করছিল তার চেয়েও বেশি নিঃসরণ আজ করছে উন্নয়নশীল বিশ্বের জোট, কিন্তু দায় চাপায় শুধু উন্নতদের ঘাড়ে। গ্রিন হাউস গ্যাস দায়ী যদি হয় ইতিহাস, তবে বর্তমান অপরাধী কারা তা কেন আলোচনায় আনা হয় না? প্রতিপক্ষ দল বলছে উন্নত রাষ্ট্রের কারণে বরফ গলছে, কিন্তু তথ্য দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় আর্কটিক গলছে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাসের জন্য, শুধু উন্নত রাষ্ট্রের জন্য নয়, বরং উন্নত রাষ্ট্রই বরফ গলা ঠেকাতে গবেষণায় কোটি কোটি ডলার ব্যয় করছে। উন্নত দেশগুলো উন্নয়নশীলদের জন্য ফান্ড দিচ্ছে বরফ গলা ও দুর্যোগ মোকাবেলার জন্য।
উন্নত দেশরা গ্রিন ফান্ডে বেশি অর্থ দিচ্ছে। $100 বিলিয়ন প্রতিশ্রুতির মধ্যে প্রায় 70% এসেছে উন্নত দেশ থেকে। অন্যদিকে 2023 সালে বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের 29% ছিল শুধু চীনের, যা একটি উন্নয়নশীল রাষ্ট্র। উন্নত দেশগুলো নিঃসরণ কমাচ্ছে ও প্রযুক্তি উদ্ভাবন করছে, আর উন্নয়নশীল দেশগুলো শুধু অভিযোগ করছে। জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলো অর্থ দিয়ে যাচ্ছে, আর কিছু দেশ শুধু বক্তৃতা দিয়ে যাচ্ছে। আমার বিপক্ষ দল প্রশ্ন করেছেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা। তাদের উদ্দেশ্য বলে, উন্নত দেশগুলোর দাবানল, খরা, হ্যারিকেন, তাদের ক্ষতির পরিমাণ উন্নয়নশীল দেশ থেকেও বেশি, তবে তারাতেও বেশি ভুক্তভোগী। এটা কি তারা দেখছে না? মাননীয় মডারেটর, আমার বিতর্কিক প্রতিপক্ষ দল যেন সেই মানুষ যারা নিজের বাড়িতে আগুন লাগার পর সেই আগুন নেভানোর চেষ্টা না করে চিৎকার করতে থাকে, আগুন তো ওরা লাগিয়েছিল। কথিত আছে ইতিহাস ভবিষ্যৎ নির্মাণ করে, আবার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইলে অতীত ছাড়তে হয়। তেমনি অতীতে উন্নত রাষ্ট্রের করা ভুলের ফল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি তবে আমাদের অতীতের কথা ভুলে বর্তমান ঠিক করা জরুরি। মাননীয় মডারেটর, আপনি কি বলতে পারবেন হাঁটতে শেখার সময় আপনি হোঁচট খাননি? আপনি কি বলতে পারবেন সাঁতার শেখার সময় পুকুরের ময়লা পানি আপনার মুখে ঢুকেনি? তাহলে কেন উন্নত রাষ্ট্রকে দোষ দেওয়া হচ্ছে উন্নয়ন করার সময় তাদের করা ভুলগুলোর জন্য? আপনি হাঁটতে জানতেন না বলে আপনি হোঁচট খেয়েছিলেন, তেমন উন্নত রাষ্ট্রগুলো জানতো না বলে ভুল করেছে। কিন্তু আজ তো তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি তৈরি করছে, তারা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করছে, চেষ্টা করছে কার্বন নিঃসরণ কমানোর জন্য। তারা তো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে উন্নয়ন বন্ধ করতে বলছে না, বরং তারা উন্নয়ন করার জন্য পরিবেশ বান্ধব পরিকল্পনা দিচ্ছে, উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ফান্ড দিচ্ছে, এছাড়াও জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলো কি করছে? তারা ফান্ড থেকে টাকা নেয়, ঠিক পরিকল্পনা করে না, সঠিক বাস্তবায়ন করে না, উল্টো দুর্নীতি করে। তারাই তো কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন, কিন্তু দায় দিয়ে রেখেছে উন্নত রাষ্ট্রকে। তাই বলি, একে অন্যকে দোষ দিয়ে নয়, দায়িত্ব গ্রহণ করতে হবে সবাইকে। এই সত্য স্বীকার না করলে আমরা বক্তা থাকবো, কিন্তু ভবিষ্যৎ থাকবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ। এর মধ্যে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো আমাদের বিচারভাবে ওনারা বয়সটা চালিয়ে যাচ্ছেন রেজাল্টটা প্রতিপক্ষ স্থাপন করার জন্য। আমি এই পর্যায়ে সার্বিকভাবে জলবায়ু পরিবর্তনকে সচেতনমূলক কর্মসূচি পালন করতে দেয়ালিকা প্রকাশে আহ্বায়ক হিসেবে যিনি আমাদের ছিলেন সবার সুপরিচিত মুখ, আমাদের অর্থবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আশিস কুমার বন্ধু স্যার। আমি স্যারকে অনুরোধ করব স্যারের বিশেষ মূল্যবান কিছু কথা বলবেন। ধন্যবাদ। গড়চে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং লার্নিং এক্সটিজারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সহযোগিতায় আমাদের বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা ছিল। আমরা বিতর্ক প্রতিযোগিতা বেছে নিয়েছি। আরেকটা আমাদের ছিল দেওয়ালিকা প্রকাশ। আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মন্ডলীর মাধ্যমে আমরা সহযোগিতায় শেষ করতে যাচ্ছি। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শিক্ষক শিক্ষার পক্ষ থেকে ছাত্রছাত্রীর পক্ষ থেকে। আমরা বিগত বছরে আমরা অনেক এই ধরনের অনুষ্ঠান করি, কিন্তু আমরা আমাদের অতিথিদের আমরা সম্মত পেতাম না। আমাদের এই নবনিযুক্ত সভাপতি মহোদয় যে কোনো অনুষ্ঠানে ডাক দিলেই উনি চলে আসেন। আমরা আবারও ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে অভিভাবক সদস্য নাসির ভাই উপস্থিত আছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্কুলের জন্য। আমরা চাই এই ধরনের প্রোগ্রাম আমরা যাতে আরো ভবিষ্যতে উন্নত করতে পারি ছাত্রছাত্রীদের মাধ্যমে। এবং যারা দেওয়ালিকা প্রকাশের জন্য আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আদনান স্যার, অতিথি ম্যাডাম, ওনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং সর্বোপরি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষক মন্ডলী, সভাপতি মহোদয় সহ অভিভাবক সদস্য মহোদয় সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন অক্ষয় লেখার সুপরিচিত মুখ
যিনি এলাকার অভিভাবক তথা আমাদের স্কুলের অভিভাবক সদস্য বর্তমান এটা কমিটির সুপরিচিত মুখ, যিনি যাকে আমরা সবসময় আমাদের স্কুলের সহযোগিতায় সার্বিক সহযোগিতা আমরা যাকে পাচ্ছি, তিনি আমাদের জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব স্যার। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ঐতিহ্যবাহী গজ্জি উচ্চ বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন নিয়ে তর্ক বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত গজ্জি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষক মন্ডলী মহোদয়গণ, উপস্থিত আছেন ছাত্রছাত্রীবৃন্দ, আমি বক্তব্যের প্রারম্ভে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এইখানে আমরা এতক্ষণ ধরে দেখছি যে এখানে তর্ক বিতর্ক অনেক সুন্দর করে চলছে। আমি চাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আরো সুন্দর এবং সহযোগিতাপূর্ণ করে তুলুক এবং সুন্দর করে যে তর্ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে, এটা যে পরিমাণ হয়েছে আমার মতে আমাদের স্কুলের জন্য অনেক সুন্দর হয়েছে। আমি চাই এটাও আগে সামনে আরো এগিয়ে নিয়ে যাক এবং আরো সুন্দর হোক। সবাইকে শুভকামনা করে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একদম শেষ পর্যায়ে এসে আমাদের বিচারক রেজাল্ট একদম শেষের দিকে। এ পর্যায়ে আমি আমাদের সম্মানিত আজকে বিতর্কের বিচারকদের পক্ষ থেকে সবচেয়ে যে সিনিয়র আমি আমাদের অফিসারকে অনুরোধ করবো স্যারের আজকের যে বিতর্কের বিষয় সে অনুযায়ী স্যার গজ্জি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা ও দেওয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের সভাপতি, মডারেটর, উপস্থাপক, বিচারক মণ্ডলী, উপস্থিত এসএমসির সদস্য ও পক্ষের বিপক্ষের প্রতিযোগী, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমি যদিও আজকে বিচারকের দায়িত্ব পালন করেছি, আমরা তিনজনেই ছিলাম, তবে এই দায়িত্বটা সবচাইতে কঠিন। এত কঠিন যে আমরা যেহেতু বিচারক কিন্তু তিনজন, দর্শক কিন্তু অনেক। আমরা তিনজন বিচার করলেও দর্শকের মনের মধ্যেও একটা বিচার কিন্তু আছে, সেজন্য আমরা সব সময় এটার জন্য মর্মাহত থাকি। তবে যাই হোক, আজকের পক্ষে বিপক্ষের দলকে আজকে এই বিতর্ক সভার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যে বিতর্ক সভা হলো, সেখানে আমরা আগে জলবায়ু পরিবর্তন তেমন রূপ দেখিনি, কিন্তু এখন দেখতেছি যে রূপগুলো দেখতে পাই, সবচেয়ে বেশি কাজ হচ্ছে প্রতিদিন যে তাপমাত্রা বাড়তেছে। এই তাপমাত্রার বাড়ার সবচেয়ে কারণ হচ্ছে আমাদের অগ্নিঝরা সূর্যের তাপে আমাদের জীবন বিপর্যস্ত করে তুলেছে। এটা থেকে আমরা মুক্তি পেতে হলে সবচেয়ে বেশি পরিমাণ যেটা দরকার সেটা হচ্ছে সবুজ বনায়ন, অর্থাৎ গাছপালা লাগানো। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরিবেশের তাপমাত্রা ও ঠিক রাখে। তাই এইগুলো যদি আমরা করি, এবং পাশাপাশি তোমরা জানো যে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে একটি পূর্ণবয়স্ক গাছ আমাদেরকে প্রায় 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড দিতে পারে, এবং এর আশেপাশে 2 থেকে 5 ডিগ্রি কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করতে পারে, এবং 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রাও কমাতে পারে। সেই হিসাবে আমরা যদি চিন্তা করি, এছাড়াও অতিরিক্ত যখন তাপ পড়ে তখন আমরা যে ডিহাইড্রেশন এবং যে রোগগুলো আমরা তাপে হয়, এগুলো থেকেও আমরা রক্ষা করতে পারি। এছাড়াও যদি আমরা আমাদের আঙ্গিনায় এবং যেখানে খালি জায়গা আছে এবং ছাদ বাগান করি, সবুজ বনায়ন করি, তাহলে আমি আশা করি অনেকখানি অংশ আমরা রোধ করতে পারবো।
কিন্তু আমরা কি রকম মানুষ, আমরা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন না। এক নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা বৃক্ষ নিধন করি, এছাড়া আমরা প্রাকৃতিক সম্পদ নষ্ট করি, এরপরে সবুজ বনায়নগুলো আমরা ঠিক মতো করি না। এর কারণে আমরা দিন দিন এই বিভিন্ন তাপমাত্রার বাড়তেছে, এগুলো আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এছাড়াও আমাদের ছাত্রছাত্রীর মধ্যেও আমি অনেক সময় দেখি এরা ছোট ছোট ফ্যান নিয়ে আসে। তোমরা এই ফ্যান আনলে হবে না, কি সবার একজনের জন্য চিন্তা করে লাভ নাই, সবার জন্য চিন্তা রাখবে, এই আশা রেখে তোমাদেরকে দর্শকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের ছিলেন আমাদের সকলের পরিচিত অর্থ প্রতিষ্ঠানের সরকারি আমি শান্তি বলবো আজকের অনুষ্ঠানে তারা মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জলবায়ু পরিবর্তনের সচেতনামূলক কর্মসূচি পালন উপলক্ষে আজকের দেওয়ালিকা প্রকাশ এবং বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আমাদের মাঝে আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব শফিকুল আলম মানিক সাহেব, উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব আশিস কুমার বৈদ্য স্যার, এবং এই কমিটির সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, যারা গত 2-1 দিন ধরে এর পিছনে পরিশ্রম করে আজকের ফল এই বিতর্ক অনুষ্ঠানের চূড়ান্ত রূপ দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি প্রতিদিন এই স্কুলে আসে, স্কুলের খবর নিচ্ছেন, অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। আমি সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের ব্যানারে লেখা আছে যে সচেতনতা জলবায়ু পরিবর্তনের সচেতনতা কর্মসূচির উপলক্ষে আজকের এই বিতর্ক অনুষ্ঠান। বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রসমূহ। এর পক্ষে এবং বিপক্ষে 2টি দল এতক্ষণ ধরে তাদের পক্ষে এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। আমি উভয় দলের বক্তাদের, বিতার্কিকদের ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর উপস্থাপনের জন্য। আমি দেখেছি আমাদের সম্মানিত বিচারকরা আমাদের বিতার্কিকদের বক্তব্যগুলো ধৈর্য সহকারে শুনেছেন, তারা চেষ্টা করেছেন একটা সঠিক মূল্যায়ন করার জন্য। এরপরও কাউকে না কাউকে বিজয়ী ঘোষণা করতে হয়। সে আলোকে আমাদের সম্মানিত বিচারকরা দৃষ্টিতে একটা তালিকা তৈরি হয়েছে, সেখানে আমরা উপস্থাপন করতে যাব। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমাদের ক্রমান্বয়ে আমরা যান্ত্রিক যুগে পদার্পণ করতে যাচ্ছি। আগামী বিশ্ব আমাদের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এই জলবায়ু পরিবর্তন এটা একটা বৈশ্বিক সমস্যা, যেটার মোকাবেলা, যেটার প্রভাব আমাদের সকলের উপর পড়বে। আমাদের যে উন্নত রাষ্ট্রগুলা যে যন্ত্রগুলো আমাদের জীবন আরামের জন্য তৈরি করতে যাচ্ছে, যেমন আমাদের গাড়ি, একসময় আমাদের যখন গাড়ি ছিল না, হাঁটাহাঁটিতে কষ্ট হলে আমাদের শরীর সুস্থ ছিল, পরিবেশ দূষণ মুক্ত ছিল। এই গাড়ির ব্যবহারের কারণে আমাদের পরিবেশ হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে দূষিত। বিশেষ করে আমাদের যে কলকারখানা তৈরি হচ্ছে, সেই কলকারখানায় এগুলো তৈরি করতেছে উন্নত রাষ্ট্রগুলো, যেগুলোর ব্যবহারের কারণে আমাদের পরিবেশ দিন দিন ঝুঁকি হতে যাচ্ছে। আমাদের একটি রাষ্ট্রকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য যে 25% গাছের দরকার, আমরা আমাদের প্রয়োজনে আরামায়েশ জীবনের জন্য সেই গাছগুলো আমরা কেটে ফেলতেছি, যেটা আমাদের সরকারের তথ্য অনুযায়ী আমাদের 12.9% গাছ রয়েছে, যেখানে আরো অনেকগুলো গাছ 25%-এর জন্য 9.3% গাছ আমাদের অভাব রয়েছে। সরকার প্রতি বছর আমাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে থাকেন যে পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে। আমরা সেই আজকের এই অনুষ্ঠানেও
আমাদের সে কর্মসূচি রয়েছে গাছ লাগানো। একটি গাছ যদি আমাদের প্রয়োজনে কাটতে হয়, আমাদের তার চেয়ে বেশি গাছ লাগিয়ে এই পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা যে পৃথিবী রেখে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম তারা নানা সমস্যা মোকাবিলা করবে যদি আমরা সেই পরিবেশকে রক্ষা করে না যাই। সেই কাজগুলো আমরা করব এবং আমরা অতি ব্যবহার যে আমরা ব্যবহার থেকে বিশেষ করে বিদ্যুৎ ব্যবহার, গ্যাস ব্যবহার, এখানে আমরা কমানোর চেষ্টা করব, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। আমাদের পক্ষের দল তারা চেষ্টা করেছেন যে কথাগুলো তুলে আনার জন্য যে উন্নত রাষ্ট্র দায়ী। আবার আমাদের বিপক্ষ দল এখানে দুইটা বিষয় তুলে আনছে, একটা হলো একটা উন্নত রাষ্ট্র, একটা হলো উন্নয়নশীল রাষ্ট্র। তো আমাদের বক্তাদের ধন্যবাদ জানাই, তারা চেষ্টা করেছেন কারা কারা উন্নতি রাষ্ট্র এবং কারা কারা উন্নয়নশীল রাষ্ট্র। যে উন্নত রাষ্ট্রের ব্যবহারের জন্য উন্নত রাষ্ট্রের কার্যক্রম প্রভাবটা পড়ে যাচ্ছে কোথাও উন্নয়নশীল রাষ্ট্রে। সেই উন্নয়নশীল রাষ্ট্রগুলা ভুক্তভোগী, তারা ভোগ করতেছে কিন্তু উন্নত রাষ্ট্রগুলা। তো আমাদের বক্তারা তাদের সুন্দর উপস্থাপনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত হচ্ছে কোথাও উন্নয়নশীল রাষ্ট্রে, সেই উন্নয়নশীল রাষ্ট্রগুলা ভুক্তভোগী, তারা ভোগ করতেছে কিন্তু উন্নত রাষ্ট্রগুলা। তো আমাদের বক্তারা তাদের সুন্দর উপস্থাপনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন। আমরা চেষ্টা করি বক্তব্যের পর আমরা রেজাল্ট, আমাদের সম্মানিত বিচারকরা যে রেজাল্ট তৈরি করেছেন আমরা সেটা দেব। আমি আবারও আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের একটা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে এরকম অনুষ্ঠান করার সুযোগ আমরা পাই নাই। আমাদের স্যাররা আমরা যেগুলো আমরা করতে আসলে পারি নাই। আমরা আমাদের সকল শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বর্তমানে উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি তিনি অত্যন্ত অবায়ে প্রতিনিয়ত রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের স্কুলকে একটা টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তার সময় স্পষ্ট দৃশ্যমান দেখতে পেয়েছ। আমরা আশা রাখছি অদূর ভবিষ্যতে প্রতিনিয়ত ডে বাই ডে প্রত্যেকটা সেকেন্ড উনি মনে হয় আমি যতটুকু বিশ্বাস করি প্রত্যেকটা সেকেন্ড উনি কিন্তু কাউন্ট করছেন। তো আমি আজকে ওনার মাধ্যমে আমরা একটু সহযোগিতা চাইবো। এই ধরনের অনুষ্ঠান যদি আমরা প্রতি বৃহস্পতিবার না হলে অন্তত মাসে একটা বা দুইটা করা যায় কিনা, শুধু বিতর্ক নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে অন্য যে অনুষ্ঠানগুলো আছে। কারণ একজন শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি নৈতিকভাবে আসলে মূল্যবোধ সৃষ্টি করার জন্য এই ধরনের অনুষ্ঠানের খুবই প্রয়োজনীয়তা অনুভব করছি। অনেকদিন করতে পারি নাই বলে ভেবে নেই, আমরা সামনে যাওয়া যে সুযোগটা পেয়েছি স্যারের যোগ্য নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বহু দূর যাবো। আমরা সেই বলে তাকে আশ্বস্ত করতে চাই। এই পর্যায়ে অর্থ বিদ্যালয়ের অ্যাডমিন কমিটির সম্মানিত সভাপতি এবং এলাকারই দুই সন্তান যার নাম 10 খ্যাতি আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তোমরা এরকম এই জায়গায় আসবো, আমরা সেইভাবে আমরা আশীর্বাদ করি। আমি স্যারকে বলবো স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য, সাথে আজকের যে রিয়ালিটা প্রকাশ এবং বিতর্ক বক্তৃতা হয়েছে সেটার পূর্ণাঙ্গ রেজাল্ট স্যারের মাধ্যমে আমরা পাবো বলে বিশ্বাস করি। স্যারকে আমি বিনীত অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আজকের বিতর্ক প্রতিযোগিতা ও দেওয়ালিকা প্রকাশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র, এই বিষয় নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত অত্র উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সকল সিনিয়র শিক্ষকদের এবং সিনিয়র শিক্ষিকাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। এবং তোমরা যারা শিক্ষার্থীরা আজকে এই বিতর্ক এতক্ষণ ধরে বসে তর্ক বিতর্ক শুনেছ, প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খুবই আবেগ আপ্লুত
আমি এই অত্র স্কুলের 92 ব্যাচের ছাত্র ছিলাম। এই প্রথম আমার সম্মুখে তর্ক বিতর্ক আমি আজকে দেখতে পেয়েছি। আমার খুব ভালো লেগেছে। তোমরা আমাদের অনুপ্রেরণা, তোমরা আমাদের প্রত্যাশার আলো ছড়াবে। আমি আশা করছি আগামী দিনে এই ধরনের তর্ক বিতর্ক শুধু নয়, ইন হাউস স্কুল কেন্দ্রিক যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো চালিয়ে নেওয়ার জন্য আমি আমার স্কুল কমিটির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় স্যারদের প্রতি আমি আহ্বান করছি। যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা করে যাব। তোমাদের তর্ক বিতর্ক অনেক সুন্দর হয়েছে। তারপরও দিন শেষে একটা রেজাল্ট দিতে হয়। আমাদের শ্রদ্ধেয় অজিত স্যার খুব ভালোই বলেছেন, বিচারকের বিষয়টা আসলে খুবই কঠিন। আমি ওনার সুরে বলতে চাই, এখানে কারো মন খারাপ করার কিছু নেই। তোমরা বারবার এই ধরনের রিহার্সালের মাধ্যমে তোমাদের যে জ্ঞান অর্জন হচ্ছে, এখানে আমাদের জীবনে দুটা জিনিস, একটা হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা থিওরিক্যালটা একটা মেসেজের মাধ্যমে পাই, আর প্র্যাকটিক্যালটা আমরা নিজেরাই করি। যেমন এখানে একটা কথা এসছে খুব সুন্দর, এই পৃথিবী কারো একার নয়, এই পৃথিবী রক্ষা করা আমাদের সবার কর্তব্য। আর সেজন্য জলবায়ু একটা ন্যাচারাল ক্লাইমেটিস, প্রত্যেকটা ইস্যুতেই আমাদের নিজস্ব পদক্ষেপ থাকতে হবে, যেটা সচেতনতামূলক পদক্ষেপ। ধরো আজকে গভর্নমেন্ট থেকে কোনো একটা সিগন্যাল অ্যালার্মিং হয়েছে, তাহলে আমাদের আশেপাশে কোনো ধরনের আশ্রয় কেন্দ্র নেই, আমরা কোথায় আশ্রয় নেব? পার্শ্ববর্তী যদি 4 তলা বিল্ডিং থাকে, ওখানে যদি অ্যাকোমোডেশন স্পেস থাকে, ওই ধরনের আমরা চেষ্টা করব। এবং আগেই আমাদেরকে এই যে প্র্যাকটিক্যাল কাজগুলো আগেই করতে হবে। এখানে সম্ভবত অ্যাপ্রক্সিমেট আমার যতটুকু ধারণা 200 বা 200+ শিক্ষার্থী আছে। একজন যদি একটা চারা রোপণ করে তাহলে 210টি চারা রোপণ হবে, ঠিক কিনা? তাহলে সবুজায়ন হওয়া সম্ভব কিনা? সম্ভব। আমরা শুধু থিওরিক্যাল মেসেজ নিলে হবে না, প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের চলে আসতে হবে। ঠিক তেমনি আমরা স্কুলটাকে প্র্যাকটিক্যালে সাজাতে চাই। তোমাদের ম্যানার, তোমাদের আচার আচরণ, তোমাদের সমস্ত গতিবিধি, সমস্ত কিছু যাতে এই স্কুলের সামনে এগিয়ে যাওয়ার একটা মাইলফলক হয়ে থাকে, এই দৃষ্টি আমার, এই দৃষ্টি স্কুলের, এই দৃষ্টি আমাদের এলাকাবাসীর। আমরা আশা করব তোমরা আমাদেরকে এই ধরনের আচার আচরণের মাধ্যমে আমাদেরকে সহায়তা করবে, এবং তোমাদের যত কিছু প্রয়োজন শিক্ষা কেন্দ্রিক, খেলাধুলা কেন্দ্রিক, ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রসমূহ, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। বিরোধী দল, পক্ষের দল, সেরা বক্তা, বিপক্ষ দলের দলনেতা সাদিয়া আলম। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরো ভালো করার জন্য আমরা আশা করছি। আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সেরা বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দলনেতা সাদিয়া আলম। আমি সাদিয়া আলমকে বলবো তার পুরস্কারটা
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জি স্যার ধরুন না আসেন আমি আলম দশম শ্রেণী প্রথম বক্তা আমি তাকে অনুরোধ করবো আজকে যে রান্না রয়েছে বিপক্ষ দল রান্না রয়েছে প্রধান সদস্য সাদিয়া আমি তাকে অনুরোধ করবো পুরস্কার দেওয়া পুরস্কার তুলে দিচ্ছেন ছাত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি সবাইকে আমি কোম্পানির মাধ্যমে পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের অভিভাবক যারা রাজনীতি রানার দলের তৃতীয় সদস্য বিপক্ষ দলের এবং দলনেতা সাদিয়া দলের অনুরোধ করব রানার দলের দলনেতা আমি আলম তাকে অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছেন অর্থ প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের মান মডারেটর আসিফ স্যার আপনার আসুন না আসিফ ভাই কিছু রাখো বললাম না আসুন না বললাম আসলে আপনার আসলে উনি আপনার সুবা পুরস্কার করেছেন আজকের অনুষ্ঠানে সভাপতি থ্যাংক ইউ বেস্ট অফ লাক জান্নাতুল ফেরদৌস আমি গতকাল অঞ্চলের ছাত্রকে আমরা আশা করতে পারি মেয়েগুলো আশা করতে পারি লেখাপড়া ভালো আছে একটু দৃষ্টি আকর্ষণ করবো কিন্তু রয়েছে সপ্তম শ্রেণী আছে আমি আজকের অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলাম। আজকের অনুষ্ঠানের বিচারক মন্ডলী মাননীয় মডারেটর অর্থনীতির প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অভিভাবক সদস্য সহ আমাদের সহযোগিত এবং শিক্ষার্থীবৃন্দ আমি আসলে চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে সুন্দরভাবে
এই পড়াশোনা করে দেওয়ার জন্য কতটুকু হয়েছে জানি না, তবে ভবিষ্যতে শিক্ষণীয় হিসেবে আরো অনেক কিছু শিক্ষা লাভ করতে বিশ্বাস করে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রিয় শিক্ষার্থী, তোমরা এর আগে দেখেছো আমি আপনি গত 7 বছরে আমরা এরকম অনুষ্ঠান কিন্তু এখানে বললেও এরকম বৃহত্তর করে করতে পারি নাই। আমাদের বর্তমান সভাপতি যে প্রত্যেকটা ছোঁয়ায় বিদ্যালয়ে উন্নত হচ্ছে সেটা এখন দৃশ্যমান। আমরা বিশ্বাস করবো এই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে আমি সঞ্চালক হিসেবে আমি বিদায় নিলাম। তার আগে আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন রাষ্ট্র প্রতিষ্ঠানের স্বতন্ত্র প্রধান শিক্ষক প্রতিযোগিতা উপস্থিত আছেন অর্থবিদ্যালয়ের সুযোগ্য একজন সম্পাদক, আজকের প্রধান অতিথি অর্থবিদ্যালয়ের কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনাব সুবিরুল আলম মানিক ভাই, মঞ্চবরিষ্ঠ আছেন বিদ্যালয়ের অ্যাডক কমিটির সম্মানিত অভিভাবক সদস্য জনাব নাসির ভাই, শিক্ষক প্রতিনিধি জনাব বদিউল আলম সাহেব, মঞ্চে আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় জনাব সাহেব সহ আমার জ্ঞান গর্ব শিক্ষক মন্ডল, আমার সামনে উপস্থিত আছেন শিক্ষার্থী বৃন্দ। আমি আজকের এই বরন্ত বিকালে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আমি বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপনী ঘোষণা করব। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু নজর করো। বেশি কথা আমি বলবো না, এগুলো আগে বলার কথা, কিন্তু সার সংক্ষেপ করছি। আমাদের বর্তমান সভাপতি মহোদয় রাত্রে আমার মনে হয় স্বপ্নে হয় স্কুল থেকে রাত্রে ঘুম যাওয়ার সময় একবার স্কুল করছি পাবে, এই স্বপ্নের মধ্যেও এই প্র্যাকটিস করে দেখেন। আমাকে একটা কথা বলে থাকেন, স্যার এই স্কুলকে কি করতে হবে? আমার স্কুলের শিক্ষার্থীরা সবসময় ওনার কাছে একটা চিন্তা, উনি একটা ব্যবসায়ী। তবে আমি সরকারকে আরো সরকারের প্রতি কৃতজ্ঞতা, সরকার শিক্ষকতার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে আমাদের বর্তমান কমিটিকে প্রাধান্য দিয়েছে, শিক্ষিত ব্যক্তিরাই প্রাধান্য পাবে স্কুলকে পরিচালনার জন্য। ইতিপূর্বে সেই বিষয়টা প্রাধান্য দেওয়া হয়নি। আমি এই জন্য সরকারের যুগান্তকারী পদক্ষেপকে আমি শংসাগত জানাচ্ছি। আগামীতেও সরকার আমাদের কিরকম আরো উত্তম কমিটি উপহার দেবে, আমাদের স্কুল উত্তরোত্তর উন্নতির দিকে যাবে। কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এটা একটা মহৎ একটা উদ্যোগ। তো আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার পরে যারা এই অনুষ্ঠান সময় দিয়ে সুন্দর করে সুচারুরূপে সাজিয়েছেন। বিশেষ করে আহ্বায়ক আশিস কুমার বৈদ্য, আদনান স্যার, অজিত স্যার, অদিতি ম্যাডাম, শুরু করে যারা সহযোগিতা করেছে, এরকম সহযোগিতা স্যাররা না করতো তোমরা এতটা সুন্দর অনুষ্ঠান তোমরা করতে পারতেন। আমরা আগামীতে গণিত অলিম্পিয়াড আমরা এগুলো জাগ্রত রাখবো, তোমাদের সহযোগিতা রাখবো। তবে আমি একটা কথা বলতে চাই, আজকের যে বিতর্ক প্রতিযোগিতা, প্রত্যেকটা বিতর্ক প্রতিযোগিতার একটা উদ্দেশ্য থাকে। আমি এটার উত্তর চাই, এটার উত্তর কিন্তু আমাদের সভাপতি সাহেব দিয়েছেন তোমাদেরকে। আমি বিপক্ষ দল পক্ষ দল
পক্ষ দলে রুদ্রর কাছে জানতে চাই, আজকে এই অনুষ্ঠানের, এই বিতর্কের অনুষ্ঠানের মূল থিমটা কি ছিল, এটার শিক্ষা কি ছিল? তুমি একটু করে, আমি এক কথায় একটা বাক্যে বলবো, এটা দিয়ে কি শিক্ষা নিয়েছি আমরা, কি শিক্ষা নিব ওখানে? ভেরি গুড, ভেরি গুড। যে শ্রেষ্ঠ বক্তার কাছে আমি চাই, এই যে রুদ্র বলেছে আজকে সামারিতে আমরা গাছ লাগাবো, অন্তত একটি গাছ আমরা লাগাবো, আমাদের আঙ্গির আমাদের সব থেকে একটি গাছ লাগাবো এবং একটি গাছ লাগাবো। এরপরে আমাদের আরেকটা করণীয় বিষয় আছে, সেই করণীয় বিষয়টা কি? শ্রেষ্ঠ বক্তা প্রতিপক্ষ বলে বলবো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। গাছ লাগাতে হবে। আমাদের আশেপাশে অনেকগুলো গাছ আছে, এই গাছ রক্ষণাবেক্ষণ করা আমার সকলের দায়িত্ব, নাকি একজনের দায়িত্ব? আমরা সকলের দায়িত্ব। আমাদের সভাপতি মহোদয়, আগামী 2026 সালের পরীক্ষার্থী যারা আছে, আমরা চাই আগামী 30 জনের ক্লাস রাখবো। তোমরা দেখি যা কিছু দরকার তা কিছু দেবো। এক নম্বরে আমি আগে বলেছি, গাছ লাগাও, সুখে থাকো 12 মাস। যাই হোক, আমি শেষ কথাটা বলে শেষ করে দিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, হিন্দু বলো মুসলিম বলো, তোমরা একটা কাজ বারবার বলেছি, যারা মুসলিম আছো তোমরা 5 ওয়াক্ত নামাজটা এনশিওর করো, দেখবে তোমাদের রুটিনটা ঠিক হয়ে যাবে। আর যারা হিন্দু আছো তোমরা প্রার্থনাটা এনশিওর করো, তোমাদের রুটিন ঠিক হয়ে যাবে। পরিশেষে গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ, গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচান। এই স্লোগানে আমরা উদ্বুদ্ধ হব না। দশম শ্রেণীর একটি ঘোষণা, আগামী রবিবার সকাল 9টায় স্পেশালি আমরা দুদিনের ব্যবস্থা করেছি। দশম পরীক্ষার্থীদের ক্লাস 9টায় ভর্তি হবো। ওদেরকে 3টা গ্রুপে ভাগ করেছি, ABC, দুর্বল, সবল, একর। এটা আমাদের সভাপতি মহোদয়ের ঘোষণা। এখন থেকে আগে উনি বলেছেন স্যার দেরি হচ্ছে কেন, শিক্ষার্থীরা আপনার থেকে পাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করছি আগামী রবিবার সবাইকে আমরা কিন্তু চলে আসলাম। এই প্রত্যাশা ব্যক্ত করে সকালে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকে ধন্যবাদ।